নমস্কার। পুতুল পুরাণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরও একটা পর্বে এসে হাজির হয়েছি। এবারে একটা অন্যরকম কাহিনী শোনাব। আপনারা জানেন, কবিয়াল শব্দটির সঙ্গে আমরা খুবই পরিচিত। প্রাচীন বাংলায় এই কবিয়ালদের দৌরাত্ম্য, কবিয়ালদের যে রমরমা ব্যাপার, সেটা আমরা দেখেছি। কিন্তু তার পাশাপাশি 19 শতকে যে কবি ওয়ালিদের দাপট ছিল, কবি ওয়ালিদের যে একটা আলাদা জায়গা তৈরি হয়েছিল, সেই সম্পর্কে একটু তথ্য দেব আপনাদের। আজকে সেই সেকালের দুই কবি ওয়ালির কথা বলবো। 19 শতকের কলকাতায় ও তার আশেপাশের মফস্বল শহরগুলিতে, গ্রামগঞ্জে বিশেষ করে, এক ধরনের গান খুব জনপ্রিয় হয়েছিল। চলতি কথায় সেগুলোকে বলা হতো কবি গান। আমরা সবাই জানি, শুনেছি অল্প বিস্তর, এবং বিভিন্ন বায়োস্কোপেও এর প্রভাব পড়েছে, আমরা দেখেছি। এইসব গানের রচনাকার এবং সঙ্গীত নায়করা দলবল সহ সবাই কবি গানকে চিতেন, পরিচিতেন। মহড়া, সখী সংবাদ, বিরহ, খেউর প্রভৃতি পর্যায়ে ভাগ করে গাওনা করতেন। সঙ্গে ঢোল, কাশি সহযোগে জিল দিত অল্প বয়সী দোহার ছোকরার দল। একটা বেশ জমজমাট ব্যাপার ছিল সে সময়কার। খেউর বা কবির লড়াইয়ে রংদার হাস্য কৌতুকময় প্রসঙ্গ উঠত। প্রতিপক্ষের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হতো নানান সব প্রশ্নবান, জটিল শাস্ত্রের প্রশ্ন, পৌরাণিক ঘটনার প্রশ্ন, এসব ছুড়ে দেওয়া হতো, এবং তার উত্তরে এই চাপানুতর চলত। এবং এটা এই যে ঢোল, কাসর, ঢাকঢোল পিটিয়ে একটা জমজমাট আসর জমতো, এটা সবার কাছেই বেশ উপভোগ্য ছিল সে সময়। শ্রোতারা এই যে অনুষ্ঠানগুলো রাত বিরাতে হতো বিভিন্ন গ্রামগঞ্জে, খুব উপভোগ করতেন। এই চাপানুতরের সময় একটা ব্যাপার বলে নেওয়া ভালো, যে চাপানুতরের সময় কিছু অভব্য বা অশ্লীল কথাবার্তাও চলে আসতো। এই জন্য এই যে নারী কবিয়াল, মানে কবি ওয়ালি যারা, তাদের সমাজ খানিকটা অন্য চোখে দেখত। আসবো সে কথায়। তা শ্রোতারা এই যে তাদের কণ্ঠে যে বাহবা বা শোভান্তরী দিতেন জয়ী দলকে, মিলত শিরোপাও মিলত, অনেক পুরস্কারও মিলত, কখন যেন ভোর হয়ে আসতো। এই যে সারা রাত ধরে চলছে, এই চাপানুতর চলছে, প্রশ্নোত্তর চলছে, সওয়াল জবাব চলছে গানের মাধ্যমে, এটা বেশ জমজমাট আসর চলতো সারা রাত ধরে। কখন দেখা যেত আকাশ ফর্সা হয়ে এসেছে, ভোর হয়ে যেত আকাশ, সূর্যোদয়, আবার নতুন করে জীবন শুরু হতো। তো দুই পুরুষদের এই যে শুধু দুই পুরুষদেরই নয়, কয়েকটি মেয়ে কবির দলও ছিল, শুধু পুরুষরাই নয়। পুরুষরা আমরা যারা জানি কবিয়াল, বিভিন্ন কবিয়ালদের নাম, তা সেই সব কবিয়ালদের ছাড়াও যে মহিলারা এসে উপস্থিত হবে, এটা সেই সময়কার সমাজে ভাবা যায়নি, কিন্তু এরকমটাই ঘটেছিল। কয়েকটি মেয়ের কবির দলও ছিল, তারাও তৈরি করেছিলেন। সেই সব গান লিখতেন, তারা গান গাইতেন, সুর দিতেন, গাইতেন, এবং সদল বলে আসর জমিয়ে তুলতেন। তা সেই সমাজের নিচু স্তরের কোন থেকেই তারা উঠে আসতেন, এবং বাজনদারি বা দোয়ারাগিরির জন্য অনেক সময় দলে থাকতেন জনাকয় পুরুষও। মহিলাদের দল মূলত, কিন্তু কিছু পুরুষ বাজনদারও থাকতেন। শহরের ধনী সমাজের মেয়েলি উৎসবে, যেখানে পুরুষদের প্রবেশাধিকার নেই, এরকম কিছু অনুষ্ঠান হতো, সেই সব উৎসবে কিন্তু এইসব মহিলা কবিওয়ালিদের কবির লড়াই চলত। তাই কবিওয়ালিরা গায়ে গঞ্জে, ঘাটে মাঠে রাতভর গাওনা করে বেড়াত। তবে তাদের নিজেদের গান বাঁধার ক্ষমতা সবসময় যে ছিল তা নয়। সেই জন্য তারা দলে রাখতেন মাইনে করা পুরুষ বাঁধনদার। তাদের বাঁধনদার বলা হতো, যারা গান বাঁধতেন।
তাদেরকে রাখা হতো সেই সব আসর পরিচালনার জন্য গান তারা বাঁধতেন। তা এই যে বাদনধার রাখা হতো মাইনে দিয়ে, এরপরে এক সময় আবির্ভাব হলো এমন এক কবি ওয়ালি যার নাম যজ্ঞেশ্বরী। সে কিন্তু নিজেই গান বাঁধতে পারত। তো এই যে শুরু হলো তখন যজ্ঞেশ্বরী নিজেই গান বাঁধতেন, সুর দিতেন এবং আসর মাতাতেন। সেই যজ্ঞেশ্বরীর জন্মবৃত্তান্ত পাওয়া যায় না ঠিকই, তবে পরবর্তীকালে আমরা দেখেছি সেই যজ্ঞেশ্বরী মানে যে প্রখ্যাত যিনি কবিয়াল রাম বসু, তার সঙ্গে একটা সম্পর্ক তিনি জড়িয়ে পড়েন এবং ছিল সম্পর্ক। সেই রাম বসুর জন্ম 1786 খ্রিস্টাব্দে আর মৃত্যু হয় 1828 সালে। সে কারণে মনে হয় যজ্ঞেশ্বরী 19 শতকের প্রথমার্ধে কবিওয়ালি ছিলেন। তখন স্ত্রী শিক্ষার ব্যাপারটা ছিল কলকাতার খর্দার মা গোসাইরা এসে তার কুলকন্যাদের সামান্য বাংলা শেখাতেন। কোনো প্রগতিশীল পরিবারে মেশি বাবা মানে খ্রিস্টান সিস্টাররা এসে একটু আধটু ইংরাজি শিক্ষা দিতেন। সেই যুগে কবিগান লেখার কলাকৌশল আয়ত্ত করার মতো বিদ্যা বুদ্ধি যজ্ঞেশ্বরী কোথায় পেলেন, এটা ভাবতে কিন্তু আমাদের খুব অবাক লাগে। সম্ভবত এটা তার স্বভাব সিদ্ধ একটা গুণ বলা যেতে পারে। অশিক্ষিত মানুষ, কিন্তু তার এই পটুত্ব, এই গুণটা প্রকাশ হয়েছিল। যজ্ঞেশ্বরী শুধু গানই লিখতেন না, মল্লের বেশে পুরুষ কবিয়ালদের সমাবেশেও গানও করে বেড়াতেন। বুঝুন ব্যাপারটা কিরকম ইন্টারেস্টিং। পুরোদস্তুর নিজস্ব কবির দল ছিল তার। স্বাভাবিক, তিনি নিজে গান বাঁধছেন, লিখছেন, গাইছেন, তার তো দল থাকবেই। ভোলা ময়রা, আমরা জানি বিখ্যাত ভোলা ময়রা কবিয়াল, তার সঙ্গে কবির লড়াই দারুণ জমে উঠত। হারু ঠাকুরের পেয়ারের চেলা ভোলা ছিলেন রাম বসুর ঘোর শত্রু। এদিকে রামের সঙ্গে যজ্ঞেশ্বরীর একটা মাখামাখির ব্যাপার ছিল, সেটা বাজারময় ছড়িয়ে পড়েছিল। আর একদিকে রাম যজ্ঞেশ্বরীর দল, বিরোধী পক্ষে ভোলা ময়রা। জবরদস্ত লড়াই। এই চাপানুতরের খেউর লহরে আসর জমজমিয়ে উঠত। বহু লড়াইয়ে হিংস্র ভোলার সঙ্গে এই যে হিংস্র একটা চাপানুতর চলতো এবং সেটা অশ্লীল পর্যায়ে পৌঁছে যেত, যেটা আগে বলেছি। কিন্তু ভোলা তো একটা হিরো, তার সঙ্গেও গালিগালাজ খেউড়ে যজ্ঞেশ্বরীর দমতো না আর কি। তার সে কিন্তু সমানে সেটা চালিয়ে যেত। তা এইসব ব্যাপারগুলো তখন ঘটত এবং সেই সময়কার চিত্রটা আমরা দেখেছি, আমরা শুনেছি আর কি, যে কিভাবে তারা সেই সময় মহিলাদের, যেখানে অবগুণ্ঠনবতী মহিলা সব, সেখানে তারা কিভাবে আসর মাতাচ্ছেন, কবিয়াল হিসেবে গান গাইছেন, গান রচনা করছেন এবং খিস্তি খেউর দিয়েও সেখানে আসর মাতাচ্ছেন। এটা সত্যি ভাবলে অবাকই লাগে, খুবই অবাক লাগে। তা ভোলা কাদা ছোঁড়া শুরু করলে নারী সুলভ লজ্জাতেই কোণঠাসা হয়ে পড়তো যজ্ঞেশ্বরী। ভোলাকে মহাদেব আখ্যা দিয়ে তোয়াজ করতেন সেই সময়। ভোলা তখন তার ও রামের সম্পর্ক নিয়ে কুৎসিত ভঙ্গিতে চাপান দিতেন। এই যে রামের সঙ্গে তার যে একটা সম্পর্ক ছিল, সেটা নিয়ে ভোলা কিন্তু আসরে ছেড়ে কথা বলতেন না। কি বলতেন না, তুমি মাতা যজ্ঞেশ্বরী, সর্বকাজে শুভঙ্করী, তোমার ওই পুরনো এড়ে রামবোস বাপ, যেমনি পিতা তেমনি মাতা, ভোলানাথের আশ্রয়দাতা, মা বাপ ঠিক লাগিয়ে দিলে বুঝি তোমার হয়েছে কাল, বেহার নাই কালাকাল। তাই বাবুদের সবাই এত হাঁক, পঞ্চপিতা সপ্তমাতা শাস্ত্রে শুনতে পাই, তুমি আমার গাভী মাতা। এই যে বাঁধন, এই যে কবিত্ব, এই যে
ছড়া কাটা, এই যে গানের সুরে লড়াই বেশ জমে উঠত। এই ব্যাপারটা কিন্তু তখনকার দিনে একটা রমরমা ব্যাপার ছিল। সেই যাত্রা, পুরাণের যাত্রার মতো এই কবিগান লড়াই একটা জনপ্রিয় ব্যাপার ছিল সেই সময়। আর যজ্ঞেশ্বরীর কথা বলতে গেলে তো যজ্ঞেশ্বরী শুধু নয়, আরও একজনের কথা বলছি। তা সেই যজ্ঞেশ্বরী শুধু নয়, তার পাশাপাশি যে আরেকজনের নাম উঠে আসছে, তিনিও কবিওয়ালি, মহিলা কবিওয়ালি, সেটা ব্যাপারে তিনিও স্থান পেয়েছিলেন সেই সময়কারই যজ্ঞেশ্বরীর পাশাপাশি ওই সমসাময়িক। তিনি ছিলেন অক্ষয়া বাইতিনী ওরফে অকাবাই। এই অকাবাইয়ের নাম কিন্তু সে সময় খুব বিখ্যাত হয়েছিল। তা অকাবাই, এটা বলা হচ্ছে যে পালাগ্রামে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেশমের কুঠিতে কাজ করত চর্মকার শ্রেণীর মেয়েরা। এই শ্রেণীর অনেকেই ঢাকঢোল বাজায় বলে গ্রামাঞ্চলে তাদের বাইতি বলা হয়। যুবতী বাইতি মেয়েরা দিনের বেলায় রেশম কাটনের কাজ করত, আর রাতের বেলায় তারা তখন কি করত না, বাবুদের মনোরঞ্জনের জন্য, অতিথিদের মনোরঞ্জনের জন্য তাদের স্বামী পরিত্যক্তা হয়ে এই অকাবাই কিন্তু তাদের কুঠিতে গান বাজনা করত। শ্যামবর্ণা এই যুবতী যৌবন সৌন্দর্য পুরুষদের মাথা ঘুরিয়ে দিত। রূপের ঝলক আর ধমকে পুরো অঞ্চলের সে তখন মক্ষীরানী হয়ে উঠেছিল। এলাকার অসংখ্য যুবকের মতোই সেকালের বিখ্যাত পাঁচালিকার পিলাগ্রাম নিবাসী দাশু রায় তার রূপের ফাঁদে পড়ে একদম হাবুডুবু। পরে চমৎকার গানের গলা, অকাবাইয়ের যে গানের গলা, সুন্দর গলা, সে তখন কাটুনির কাজ ছেড়ে দিয়ে কবির দল গড়ল, এবং তখন এই দাশু রায় সে দলে বাদনদার হিসেবে যোগ দিলেন। অকাবাইয়ের দলে কয়েকজন কুলত্যাগিনী নারী এবং চোয়ার জাতীয় জনাকয়েক ছোকরা দোহারা দিত। তা মেয়েরা নাচ গান করতো, আর ছেলে ছোকরাটা তারস্বরে তাদের গানের ধুয়ো টেনে চলতো, যেরকমটা হয় আর কি। তা দাশু রায়ের কাজ ছিল গায়িকাদের কানে কানে নতুন গান বা ছড়া জুগিয়ে দেওয়া। এবং সেই দাশু রায় কিন্তু ছিলেন বনেদি ব্রাহ্মণ পরিবারের ছেলে। তো এইরকম ছোট জাতের মেয়ে মানুষদের দলে ভিড়ে ভেড়ার মতো সমাজে একঘরে করে ফেলা হয় তাকে। কিন্তু অকাবাইয়ের রূপের নেশায় এমনই মজে গিয়েছিলেন তিনি, শেষ পর্যন্ত সমাজ সংসার তোয়াক্কা না করেই অকার সঙ্গে স্বামী স্ত্রী হিসেবে জীবনযাপন শুরু করেন। কদর্য অশ্লীল কথায় গান রচনার জন্য অকাবাই দাশু রায়কে সমানে উৎসাহ জুগিয়ে যেতেন, আর নিজের মদমত্ত যৌবনের ঠাট্টা ইশারায় রঙ্গরসিকতা মিশিয়ে সেই সব গান নিয়ে অকা আসরের পর আসর জমিয়ে তুলত। এক অদ্ভুত এক পরিবেশ তৈরি হয়েছিল সে সময়। আর এই কেরামতিতে উৎকট উল্লাস প্রকাশ করত আর বাহবা দিতেন দর্শককুল। একসময় মেয়ে কবির দল হিসেবে অকার দলের জনপ্রিয়তা বেশ কটি জেলার গ্রামাঞ্চলে তো বটেই, এমনকি কলকাতাতেও শোরগোল ফেলে দিয়েছিল। বুঝুন ব্যাপারখানা। শেষ পর্যন্ত যৌবনে ভাটার টান স্বাভাবিক নিয়মে শুরু হয়ে গেল। ছাই চাপা কুল মর্যাদা হঠাৎ জ্বলে উঠল। দাশু রায় অকাবাই ও তার দল ত্যাগ করে ভদ্র সমাজে ফিরে এলো। তখন অকার দলের জনপ্রিয়তাও পড়তে শুরু করেছে, এবং কিছুদিনের মধ্যেই অকাবাইও বিস্মৃতির নায়িকায় পরিণত হন। এই যে পরিণতি, শেষ পরিণতি খুবই বেদনাদায়ক। কিন্তু এই যে যজ্ঞেশ্বরী এবং অকাবাই, এই যে দুই কবিয়ালি, তাদের জীবনচরিত, তাদের এই যে কবিগানের আসর মাতিয়ে তোলার যে রমরমা ব্যবসা, সেটা কিন্তু বেশ কিছুদিন চলেছিল, এবং সেটা গ্রামাঞ্চল ছাপিয়ে কলকাতাতেও একটা সাড়া ফেলেছিল। তো এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু আমাদের
বিস্মৃতির অতলে চলে গেছে। তাই আজ পুতুল পুরাণে এই দুই কবিয়ালিকে নিয়ে একটু আলোচনা করলাম। আপনাদের ভালো লাগলে আপনারা পুতুল পুরাণের সঙ্গে থাকুন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকুন। আবার নতুন কোনো পর্বে এসে হাজির হব নতুন কোনো ঘটনার উৎস নিয়ে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন পুতুল পুরাণের। নমস্কার।